তো ঠিক আছে, আমরা শুরু করি। তো যারা চলে আসছে তাদের আর সময় নষ্ট করব না। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা হার্ট পড়বো। প্রেজেন্ট হাবিবা, কি অবস্থা? বেড়াতে এসে ক্লাস করতেছো, বাহ, ভাল লাগতেছে যে তোমাদের। আর ডেডিকেশন দেখলে হচ্ছে আমারও পড়াতে ভাল লাগে। আমি যেদিন মনে করো যে তোমাদের সাথে কথাবার্তা বলি আমার খুব ভালো লাগে। তো আসো আমরা হচ্ছে বিসমিল্লাহ করি যে আমরা আজকে কী পড়বো। একদম হার্টের যত গঠন আছে ওগুলো আমরা পড়ে ফেলবো। তাহলে আমরা জানি যে আমাদের তো সেম পেপারে মানুষ নিয়ে কথাবার্তা, তো আমরা মানুষের হার্ট নিয়ে পড়াশোনা করব। তো আসো যে, আর তোমরা হচ্ছে শেয়ার করছো, সবাই শেয়ার করে দিও, বাকিটা হচ্ছে দেখতে পাবে। তো মানুষের হার্ট সম্পূর্ণরূপে 4টা প্রকোষ্ঠে ভাগ করা। এই সম্পূর্ণরূপে কথাটা কিন্তু বলতে হবে, অনেকেই করো সুন্দর করে লিখে দাও যে 4টা প্রকোষ্ঠে ভাগ করা। কিন্তু আরও অনেক প্রাণী আছে যাদের এরকম ভাগ আছে, কিন্তু মানুষটা কিন্তু একদম সম্পূর্ণরূপে 4টা আলাদা আলাদা পার্টে ভাগ করা। অনলাইন ডাক্তার অনলাইন ডাক্তার হইলে পেশেন্টও অনলাইনেই দেখা লাগবে, কিছু করার নাই। তাহলে হার্টের হচ্ছে 4টা প্রকোষ্ঠ। দেখো, প্রকোষ্ঠ হচ্ছে 4টা, কিন্তু প্রকোষ্ঠের ধরন হচ্ছে 2টা। ধরন 2টা, প্রকোষ্ঠ 4টা। তাহলে 2 ধরনের যে প্রকোষ্ঠ সেগুলোকে আমরা কি বলবো? যে বাচ্চাকালে তো আমরা অলিন্দ নিলয় বলতাম, কিন্তু এখন আমরা অলিন্দ নিলয় বলবো না, এখন আমরা কি বলবো? অ্যাট্রিয়াম বলবো। কি বলবো? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামকে বাচ্চাকালে আমরা কি বলতাম? অলিন্দ বলতাম, রাইট? এটা হচ্ছে অ্যাট্রিয়াম, আর হচ্ছে কি ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। তাহলে বাচ্চাকালে ভেন্ট্রিকলকে আমরা কি বলতাম? নিলয়। আমি ছোটোবেলায় বলতাম যে এত নাম আছে, আমার নাম দিতে পারতো, ইমন দিত, নিলয় কেন দিল, তাই না? নিলয়, সুমন, জামিল, তাইফুরও দিতে পারতো। তো এত নাম বাদ দিয়ে কেন? হ্যাঁ, রুই মাছ আছে, তারপরে ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু কত কত পর্বের প্রাণী আছে, সরীসৃপ আছে, ব্যাঙ আছে, কত কিছু আছে। তো দেখো যে ভেন্ট্রিকল। এখন অ্যাট্রিয়ামের মধ্যে আবার 2টা আছে। কিভাবে আছে? যে ডান দিকে থাকবে ডান অ্যাট্রিয়াম, বাম দিকে থাকবে বাম অ্যাট্রিয়াম, ঠিক আছে? ভেন্ট্রিকলের বেলা তাহলে 2টা হইতে হবে। যে ভেন্ট্রিকল হচ্ছে কি সেম অ্যাট্রিয়ামের মতো, ডান দিকে যে ভেন্ট্রিকল সেটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, আর বাম দিকে যেটা ওটা হচ্ছে কি বাম ভেন্ট্রিকল। ওকে, তাহলে কয়টা প্রকোষ্ঠ আমরা পেলাম? 1, 2, 3, 4। 4টা প্রকোষ্ঠ ডান, আমরা ক্লিয়ার। তো এখন হচ্ছে ভাইয়া হচ্ছে একটা হার্টের ছবি আঁকবো, জাস্ট কোনোরকম হার্টের ছবি দেখে মনে হবে যে আমের ছবি আঁকছি, কিন্তু আমাদের হার্টটা দেখতে কিন্তু অনেকটা আমের মতোই লাগে, বুঝছো? এসএসসি ইউনিটের 2 এর ক্লাসগুলো ইউটিউবে দিলে ভালো হতো। এসএসসি এর সব আমার যত ক্লাস আছে সব কিন্তু ইউটিউবে আছে, কোনোটা কিন্তু বাদ নাই। হ্যালো দীপ্ত। হ্যাঁ, অবশ্যই পারবে। হার্ট তো তোমাদের লাগবে না, দেখে যাবে, অনেক কিছু শিখতে পারবো আজকে। আর আমার পেইড গ্রুপের অনেকে আছে, তোমরাও থাকো, রিভাইজ হবে জিনিসগুলা। তো আসলে আমরা হার্টটা কি, তো আগে হচ্ছে ছোটোবেলায় অনেক শখ ছিল, অনেক ভালো হার্টটা রাখতে পারতাম, কিন্তু এখন আসলে অতটা ড্রয়িং স্কিল নাই। দিন দিন হচ্ছে ড্রয়িং স্কিল, বাসায় বসে থাকতে থাকতে আর প্র্যাকটিস না করতে করতে ড্রয়িং স্কিল হচ্ছে একদম 0তে চলে গেছে। একটু ফাঁকা দিয়ে আঁকি, তাহলে হচ্ছে মাঝখানে কিছু নালি টালি দেওয়া লাগবে, কাইন্ড অফ এরকম। মনে হচ্ছে রুই মাছের পটকা আঁকছি, এরকম লাগতেছে না? মনে হচ্ছে রুই মাছের পটকা আঁকছি। তো হচ্ছে দাগ দিয়ে দিই, কাইন্ড অফ এরকম। ওকে, আচ্ছা, গ্রেট। জাস্ট কোনোরকম একটা আঁকলাম, তোমরা আবার হাসাহাসি করো না যে ভাইয়াটা কী আঁকছে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে সব কিছু আঁকবো, বাট কী কী আঁকবো আমরা ধীরে ধীরে শিখতে শিখতে হচ্ছে যাব। তাহলে আমরা সবাই জানি যে অ্যাট ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ডান সাইড কোনটা বাম সাইড। তোমরা যখন মেডিকেলে যাবা, যাদের ইচ্ছা, ফার্স্ট ইয়ারের শুরুর দিকেই তোমাকে শেখাবে যে ডান সাইড কোনটা বাম সাইড কোনটা। কারণ ধরো যে তুমি যখন ডান হাতে যে এই হাড্ডিটা ধরবা, হিউমেরাস, তো এই হাড্ডিটা ধরার পরে তুমি যদি বলো যে এটা বাম পাশের বাম হাতের, তখন কিন্তু তোমার ফেল করাই দিবে। কারণ তুমি যদি নাই জানো যে কোনটা ডান সাইডের কোনটা বাম সাইডের, তুমি কিভাবে ডাক্তার হবা, তুমি কিভাবে হচ্ছে সার্জারি করবা, তাই না?
সমস্যা হবে না। তো এই জন্য সবার ফার্স্টে কি ডান সাইড কোনটা বাম সাইড কোনটা চেনা লাগে। তো তোমাদেরকে আমি সবসময় আগেও বলছি যে বইয়ে যখন ছবি আসবে তখন নিজের সাথে কম্পেয়ার করবে। মনে করবো যে তুমি এই পজিশনে আসছো, এটা হচ্ছে তোমার হার্ট, অর্থাৎ তোমার হার্টটা হচ্ছে এখানে আসছে, তাহলে তোমার বাম সাইড কি এইটা না, তার মানে এটা হচ্ছে বাম সাইড, তোমার ডান সাইড এইটা, তো এটা হচ্ছে ডান সাইড। তাহলে আমরা পড়ছিলাম 4টা প্রকোষ্ঠ আছে, 1 বড় না 2 বড়। ওয়ালাইকুম আসসালাম। ইয়া সানজিদার নাম তো ভুলে গেছি, শশী নাকি? আচ্ছা দুষ্টামি না করি। তো আমরা পড়ছিলাম 4টা প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল, তাই না? তো এখানে অ্যাট্রিয়াম কোনটা ভাই? অ্যাট্রিয়াম হচ্ছে উপরের দিকে যেগুলো থাকবে, তার মানে কি এইটা একটা অ্যাট্রিয়াম, এটা একটা অ্যাট্রিয়াম, তাহলে এটা হচ্ছে ডান সাইড, তাহলে এটাকে আমরা কি বলবো? ডান অ্যাট্রিয়াম বলবো। সংক্ষেপে লিখি, তোমরা একটু বুঝে নিও, নাহলে বোর্ড একদম হিজিবিজি হয়ে যাবে। লিখি ডান অ্যাট্রিয়াম, তাহলে এটা আমরা সুন্দর করে লিখে ফেলবো হচ্ছে কি বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম। তাহলে নিচের দুইটা কি হবে? অবভিয়াসলি ভেন্ট্রিকল হবে। ভেন্ট্রিকলের বাংলা আমরা কি বলছিলাম? নিলয় পড়ছিলাম, বাট এখন অলিন্দ নিলয় বাদ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের দিন শুরু। তাহলে এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলগুলা একটু বড়, একটু বড়। এবং আরেকটা কাহিনী হচ্ছে যে অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীরগুলা একটু মোটা থাকে, বুঝছো? ভেন্ট্রিকলের প্রাচীরগুলো কী থাকে? একটু মোটা থাকে। তো কেন মোটা থাকে ওটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো ক্লাসের শেষের দিকে, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের মধ্যে বাম পাশেরটা আরও বেশি মোটা থাকে। বলা হয়ে থাকে যে ডান ভেন্ট্রিকলের যে প্রাচীর তার থেকে প্রায় 3 গুণ বেশি মোটা থাকে। তো এইটাও কেন হয় সেটাও হচ্ছে আমরা আস্তে ধীরে জানব। ওকে, বললাম যে এটা হচ্ছে এতটুকু মোটা একদম। তা আমরা 4টা চেম্বার শেষ। এখন আমরা দেখব যে এই 4টা চেম্বারে কারা যাওয়া আসা করে, বা কারা এখানে থাকে, বা কারা এখানে জিনিসপাতি নিয়ে আসে। তো আমরা সবার আগে জানি কি যে হার্ট কী করে? একটা পাম্পিং মেশিন, অর্থাৎ ব্লাড পাম্প করবে। তার মানে কেউ না কেউ এই বাসার মধ্যে ব্লাড নিয়ে আসবে। তাহলে কে নিয়ে আসবে সেটা হচ্ছে আমরা দেখব। ফারিন ওয়ালাইকুম আসসালাম। কে নিয়ে আসে সেটা হচ্ছে আমরা দেখব। তো আমরা আগে ডান সাইডটা শেষ করি। খেয়াল করো, ডান সাইডে হচ্ছে নিচ দিয়ে একটা কিছু একটা আসবে, একটা রক্তনালী আসবে, আর উপর দিয়ে হচ্ছে একটা রক্তনালী প্রবেশ করবে। ঠিক আছে, কোথায় প্রবেশ করবে? ডান অ্যাট্রিয়াম, রাইট? এটা দেখে মনে হচ্ছে ভাই এইখানে নাকি, না, এটা হচ্ছে মানে পেছন দিয়ে হচ্ছে এখানে প্রবেশ করছে। ওকে ফাইন। তা এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই এগুলা নীল কালার দিয়ে কেন আঁকলেন? কারণ আমরা নীল কালার দিয়ে সাধারণত শিরাকে বুঝাই, ভেইন বুঝাই, তাই না? তার মানে আবার ভাইব না যে আমাদের মানব দেহেও যে ধমনী লাল কালার আর ভেইন হচ্ছে নীল কালার, এরকম না। আমি বুঝছো মেডিকেলে যাওয়ার আগে চিন্তা করতাম যে ধমনী মনে হয় লাল কালার, শিরা হচ্ছে নীল কালার। যখন ডেড বডি দেখলাম, দেখি সব সেম, সব বাদামি কালার। কোনটা ধমনী, কোনটা শিরা, কোনটা স্নায়ু, কোনটা টেন্ডন, কোনটা লিগামেন্ট, কিচ্ছু বুঝি না। আর আমি তো মাথায় হাত দিয়ে বসে আছি, আল্লাহ আমি পড়বো কীভাবে? তাইলে আমি কেমনে চিনবো যে ধমনী কোনটা, শিরা কোনটা? পরে হচ্ছে যে স্যাররা শিখাই দিতেন, আমাদের সম্মানিত শিক্ষকরা ভালো করে দেখাই দিতেন যে হাত দিয়ে এভাবে ধরবা, যদি দেখো যে একটু ছিদ্র ছিদ্র আছে, চাপ দিলে আবার খুলে যাচ্ছে, ওটা ধমনী। তারপরে চাপ দিলে যদি লেগে যায় শিরা, টেন্ডন অনেক শক্ত, এরকম করে অনেক বৈশিষ্ট্য আছে। তোমরা যখন মেডিকেলে যাবা তোমরাও পড়বা, তখন ধরে ধরে শিখতে হয়। ধরো তুমি ধরছো একটা ধমনী, কিন্তু তুমি বুঝতেছো না যে এটা ধমনী, তুমি বললে যে স্যার এটা হচ্ছে অমুক শিরা, স্যার তো দিবে একদম 0 দিয়ে ফেল দিয়ে দিবে। আমার এরকম হয়েছিল, স্যার বলছে যে ওই লিগামেন্টটা উঠাও। আমি লিগামেন্টের জায়গায় আমি ধমনী দেখাইছি স্যার এইটা। পরে তো স্যার দিছে ধমক, হাই তুমি পারো না ছেলে। পরে ওটা প্রথম ছিল, একদম প্রথম অনেক ভয় লাগতো, নার্ভাস লাগতো যে পরীক্ষা পারবো নাকি। তো পরে আস্তে আস্তে শিরে। ইয়েস, তাইফুর বলছে যে সারা শরীরে রক্ত পাম্প করতে হয়, এজন্য শক্তি বেশি লাগে, এজন্য প্রাচীর মোটা হয়।
ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। এখন ডেড বডি দেখে শুরুর দিকে তো ভয় লাগছিল, বাট পরে তো পোলাপান পারলে ছবি তোলা শুরু করে, কিন্তু জিনিসটা খারাপ তোলে নাই, মানে এমনি ফান করতেছিল আর কি। কারণ ডেড বডিটা তো একটা মানুষের বডি, তাই না? সো তাকে সম্মান করাটা জরুরি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই ডেড বডিগুলো আসে কোত্থেকে? এগুলো আসলে যে কিছু লাশ থাকে যাদের কোনো পরিচয় থাকে না, মানে ধরো একটা ডেড বডি অনেক দিন হসপিটালে পড়ে আছে, এখন তার কোনো আত্মীয় স্বজন আসে না, বছরে বছর পড়ে আছে, তখন তো কেউ নাই, তখন এটা কি করে যে স্টুডেন্টদের পড়ালেখার জন্য জিনিসটাকে দান করে দেয়। হ্যাঁ, দান করে দেয়। তো আমরা কোথায় ছিলাম যে ভাই নীল কালার দিলেন কেন? কারণ কি যে এটার নামটা আগে জানি। এইটার নাম হচ্ছে, দেখো নিচের দিকে মানে হচ্ছে ইনফিরিয়র, বলে না যে ও হচ্ছে আমার ইনফিরিয়র, আমার জুনিয়র। তা আমরা তো হার্টের বেলায় জুনিয়র ইউজ করব না, আমরা ইনফিরিয়র ব্যবহার করব। ইনফিরিয়র, ইনফিরিয়র মানে নিচে। ইনফিরিয়র ভেনা ক্যাভা, কি ভেনা ক্যাভা। তো এটা আবার কি? দেখো ভেনা কথাটা আসছে ভেইন থেকে। কি থেকে আসছে? VEI, ভেইন। ভেইন মানে কি? শিরা। আর ক্যাভা কথাটার মানে হচ্ছে তোমার বড় ছিদ্র বা বড় গর্ত, ঠিক আছে? তো নর্মালি ভেইন বলতে আমরা শিরা বুঝি, কিন্তু ভেনা ক্যাভা মানে হচ্ছে মহাশিরা, মানে বড় শিরা, ঠিক আছে? তো এই জন্য এটাকে আমরা ইনফিরিয়র ভেনা ক্যাভা বলবো, যেহেতু এটা নিচ থেকে আসতেছে, নিচ থেকে একটা বড় শিরা আসতেছে। ছোটোবেলায় আমরা পড়ছিলাম কি নিম্ন মহাশিরা, তাই না? নিম্ন মহাশিরা এখন লিখলে এই যে এভাবে দিবে, নিম্ন মহাশিরা লেখা যাবে না, কি লিখতে হবে? ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে ইনফিরিয়র মানে নিচে, তাহলে উপর থেকে একটা আসতেছে না, তাহলে নিচেরটা যদি ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়, উপরেরটা কী হবে? সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র মানে কি? যে বলে না যে ও আচ্ছা আমার সুপিরিয়র, সিনিয়র, তাই জন্য উপরেরটা হচ্ছে কি? সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র, উপরে লেখা কষ্ট রে পোলাপান, সুপিরিয়র ভেনা ক্যাভা। গেল সব মিথ্যা, আচ্ছা মুখছে নেই। সুপিরিয়র ভেনা ক্যাভা, ইয়েস ওমেগ, রাইট, সুপিরিয়র ভেনা ক্যাভা। তোমরা যদি গ্রিক নামগুলো বা ইংরেজি যে নামগুলো শিখতে পারো, দ্যাটস অসাম। কারণ গুগলে হচ্ছে এইটা লিখে সার্চ দিও না, গুগলে সবসময় তারা ভালো সার্চ রেজাল্ট পাবা যারা এরকম গ্রিক নামগুলো জানবা, ঠিক আছে? তো ইংলিশ নামগুলো পড়বা, তাহলে গেল। এখন কথা হচ্ছে ভাই আপনি নীলকালি কেন দিলেন, নীলকালি দাগ কেন দিলেন? কারণ ওই যে বলছিলাম যে আমরা নীল দিয়ে হচ্ছে শিরা বুঝে, অর্থাৎ দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো থাকবে সেগুলা কি করবে? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কোথায় আসবে? এই যে ডান অ্যাট্রিয়ামে আসবে, ডান অ্যাট্রিয়ামে আসবে। তার মানে একটা জিনিস আমরা শিওর, সারা জীবন ছোটোবেলায় ভাবতাম যে ডান সাইড মানে হচ্ছে ভালো, ডান সাইড মানে ভালো। তো হার্টের বেলায় এবার উল্টা, যে ডান সাইডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ দূষিত যে রক্তগুলা বা অবিশুদ্ধ যে রক্তগুলা সব ডান সাইডে। তাহলে হার্ট একটা কেমন জানি একটা বাকপারি করলো না আমাদের সাথে, জুনিয়র ভেনা ক্যাভা সিনিয়র ভেনা ক্যাভা। হ্যাঁ বলতে যায়, ওটা লেখা যাবে কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না। তো দেখো, তো তখন ভালো কথা, তাহলে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় আসবে? ডান ভেন্ট্রিকলে আসবে। ফাইন, এখন ডান ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, তাই না? কারণ কার্বন ডাইঅক্সাইড তো আমাদের বডি থেকে বের করে দিতে হবে, রাইট? তো বের করে দেওয়ার জন্য কি হয় যে এইখান থেকে আরেকটা নালি বের হয়, আরেকটা নালি বের হয়, কাইন্ড অফ মনে করো এইভাবে যদি আঁকি আমি, এটার নাম কে বলতে পারবা? এই জিনিসটা কোথায় যাবে? লাংসে যাবে। লাংস মানে কি? ফুসফুস। লাংস ফুসফুস মানে লাংস বলতে দুইটা ফুসফুস আর কি। এই যে নালিটা বের হলো এটা লাংসে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো নিয়ে কোথায় যাবে? লাংসে যাবে। তো এটার নাম কি বলো তো? এই যে নীল যেটা আঁকলাম লম্বা বড় দেখে, এটার নাম কি বলো তো দেখি, দেখি তো কে পারবা? সবাই পারো আমি জানি, এক্স্যাক্টলি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি, ভেরি গুড, পালমোনারি আর্টারি।
তো পালমোনারি আর্টারির বাংলা নাম কি? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। সবসময় মনে রাখবা যে পালমোনারি কথাটা কার সাথে রিলেটেড? ফুসফুসের সাথে রিলেটেড, ফুসফুস। তাহলে এইখান দিয়ে একটা ধমনী বের হয়, আর্টারি বের হয়। তো যেহেতু এই আর্টারিটা ফুসফুসে যাচ্ছে, এবং আমরা জানি ফুসফুস মানে হচ্ছে পালমোনারি, মানে পালমোনারি কথাটা ফুসফুসের সাথে যায়, তাহলে আমরা বলতে পারি না যে যে আর্টারিটা এই যে ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে গেল ওটাকে তাহলে পালমোনারি আর্টারি বলতে পারি, পালমোনারি ধমনী বলতে পারি, অথবা ফুসফুসীয় ধমনী আমরা বলতে পারি, তাই না? তিনটা জিনিসই বলতে পারি, পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনী, ফুসফুসীয় ধমনী। তিনটার যে কোনো একটা যদি পরীক্ষাতে আসে যেটা কোন জায়গা থেকে বের হয়, কোন জায়গা থেকে উৎপন্ন হয়, আমরা কি লিখব? ডান ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়। ডান ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়ে কোথায় যায়? ফুসফুসে যাবে। কেন যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা ফুসফুসে নিয়েছে। তো কেন ফুসফুসে নিয়ে যাবে? ফুসফুসে কি আছে? ওখানে গেলে কি লাভ? ফুসফুসে লাভ আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ধরো যে আমাদের এটা হচ্ছে ট্রাকিয়া দিয়ে দিয়ে তোমরা দেখছো না বুকের এখানে দুইটা ভাগ হয়ে যায়, দুই পাশে দুইটা ব্রঙ্কাসের মতন হয়, মনে করো এটা হচ্ছে এরকম থাকে। তা আমাদের বুকের ওখানে গিয়ে দুইটা ভাগ হয়ে যায়, দুইটা ভাগ হয়ে কি করে? আমাদের যে দুইটা ফুসফুস আছে সেখানে ঢুকে। এরকম একটা স্ট্রাকচার হচ্ছে আমরা প্রায়ই দেখি। আমাদের যে শ্বাসনালী যেটা বা ট্রাকিয়া, সেটা দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়ে দুই সাইডে ঢুকে। দুই সাইডে ঢোকার পরে দেখি যে আঙুরের মতো এরকম থোকা থোকা জিনিসপাতির মধ্যে ঢুকে। তো সেই জিনিসগুলা কি অ্যাকচুয়ালি? এগুলোকে আমরা কি বলি? অ্যালভিওলাস বলি, অথবা অ্যালভিউলি বলি, বাংলা কি বলি? বায়ুথলি বলি, তাই না? বায়ুথলি বলি। ফারজানা আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম ফারজানা, কী অবস্থা তোমার? তো গেল। এখন ধরো এখান থেকে আমরা একটা বায়ুথলিতে দেখবো যে ওখানে কি হয়। এখন দেখো তুমি তো এই যে শ্বাস নিচ্ছ, শ্বাস নিলা না, শ্বাস নিলে ওটা কি করবে? একদম যে 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 কোথায় যাবে? অ্যালভিউলাসের এখানে যাবে না? অ্যালভিউলাসে যাবে। এখন মনে করো এটা একটা অ্যালভিউলাস, আর এই যে পালমোনারি আর্টারি, এখন দেখো পালমোনারি আর্টারি ভাগ কয়টা? আমাদের ফুসফুস কয়টা? দুইটা। এই জন্য মনে করবা পালমোনারি আর্টারি হচ্ছে দুইটা, দুই ফুসফুসের জন্য দুইটা পালমোনারি আর্টারি প্রবেশ করবে, ঠিক আছে? এখন ধরো ভিতরে ঢুকে তো সে তো কৈশিক জালিকাতে ভাগ হয়ে যাবে। মনে করো পালমোনারি ধমনীটা আসলো, আসার পরে এখানে কৈশিক জালিকাতে ভাগ হয়ে যাবে। তোমরা জানো কৈশিক জালিকা কি অনেক পাতলা না? খুবই পাতলা। কৈশিক জালিকাতে ভাগ হবে। তো এই যে তুমি যে শ্বাস নিলা, অক্সিজেনটা নিলা, তাহলে অক্সিজেন কি করলো? বায়ুথলিতে প্রবেশ করলো। আর পালমোনারি আর্টারি দিয়ে এখান থেকে কি কার্বন ডাইঅক্সাইড যাচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড যাচ্ছিল। এইখানে যে কি হয় যে অ্যালভিওলারের প্রাচীরটা খুবই পাতলা, একদম পাতলা। ওইখানে যেটা হয় যে গ্যাসীয় আদান প্রদান হয়, ব্যাপন হয়ে যায়। মনে করো এখানে কি হয়? এই যে কার্বন ডাইঅক্সাইডটা যেটা ডান ভেন্ট্রিকল থেকে আসলো পালমোনারি আর্টারির মাধ্যমে, সেটা কি করবে? এখানে ঢুকবে। আর অক্সিজেনটা এইখানে কৈশিক জালিকে ঢুকে নতুন একটা শিরা হয়ে কোথায় ব্যাক করবে? এই যে বাম সাইডে ব্যাক করবে, বাম সাইডে ব্যাক করবে। বেশি বড় হয়ে গেল, বাম সাইডে ব্যাক করবে, ঠিক আছে? বাম অ্যাক্ট্রিক আসবে। তাহলে বোঝা গেল যে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা যাবে। তো লাংসে যাওয়ার পরে কি হবে? কার্বন ডাইঅক্সাইডটা তুমি শ্বাস নিলা, অক্সিজেন ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। এই কার্বন ডাইঅক্সাইড কোথেকে বের হইলো? যে এইখানে এক্সচেঞ্জ হয়েছে, মানে বডির কার্বন ডাইঅক্সাইডটা উল্টা পথে আসবে, উল্টা পথে আসবে। মনে করো অক্সিজেন বাইরে থেকে ভিতরে ঢুকছে, বাট কার্বন ডাইঅক্সাইড উল্টা পথে এসে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে বাইরে হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই যে অ্যালভিওলাসের এখানে কিন্তু এক্সচেঞ্জটা হচ্ছে। এটা হওয়ার জন্য কিন্তু ফুসফুসে যাওয়া জরুরি। এখন কারো যদি ধরো যে এই যে অ্যালভিওলাস নষ্ট হয়ে যায়, এই যে তোমার করোনা হইলে, সিগারেট খাইলে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে কী হবে? অক্সিজেন পাবা না। অক্সিজেন না পেলে কী হবে? শ্বাসকষ্ট হবে, হাঁপানি হবে, অ্যাজমা হবে, কত কিছু হবে, তাই না? তো এইটাই আর কি। আর রুটিন তো নাই রে বাবা, ভাইয়া তো রুটিন দিতে পারি না আসলে।
আর যখন ফ্রি থাকি তখন ক্লাস নেই আর কি। তো সমস্যা নাই, আমাদের ক্লাসগুলো পেজে থাকে, ইউটিউবে থাকে, তুমি হচ্ছে ওগুলা দেখতে পারো। আর আমি কিন্তু ইউটিউবে সবসময় সবার কোশ্চেনের অ্যান্সার দিই। ধরো তোমার ক্লাসে একটা জিনিস তুমি বুঝো না, ইউটিউব দেখা কোশ্চেন করবে, আমি কিন্তু সবার কমেন্ট দেখি ইউটিউবে, আর বিশেষ না হলে চেক করে দেখো ইউটিউবেও আমি সবার কমেন্টের অ্যান্সার দিই। আচ্ছা, তো এটা কেন মুছে দিলাম? কারণ এটা হচ্ছে আমি লাল কালি দিয়ে আঁকবো। তো কেন লাল কালি দিয়ে আঁকবেন ভাইয়া? কারণ ফুসফুসে ঢুকার আগে ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাহলে ফুসফুসে এক্সচেঞ্জ হয়েছে, গ্যাসীয় আদান প্রদান হয়ে অক্সিজেন যুক্ত যে রক্তগুলা সেগুলা কিন্তু পরবর্তীতে কোথায় আসলো? বাম অ্যাট্রিয়ামে আসলো, তাই না? বাম অ্যাট্রিয়ামে আসলো। তাহলে বাম পাশকে আমরা সবসময় খারাপ ভাবতাম, বাট বাম পাশ আসলে হার্টের বেলা হচ্ছে ভালো কাজ করতেছে, তাই না? হ্যাঁ, ডান সাইডে কার্বন ডাইঅক্সাইড আছে, তার মানে সে খারাপ না, কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো সে কিন্তু বের করে দিচ্ছে। সো এটা একটা ভালো কাজ, জিনিসটা বাই করে দিতেছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে এটুকু তো বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে যে ভাই, এই যে লালটা, এটার নাম কি? এটার নাম কি? এই নীলটার নাম ছিল পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনী, ফুসফুসীয় ধমনী। তাহলে এইটার নাম হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। ঠিক আছে, এখন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে। 40,000 থাকে, 50,000ও থাকে, যেমন 9-10-এর বইতে মনে হয় আমি 50,000 পড়ছিলাম, তো ওরকমই থাকে আর কি, 50,000-এর মতো, 40,000, 50,000। তো এখন যেটা হইলো যে পালমোনারি আর্টারি তো 2টা ছিল, পালমোনারি ভেইন কয়টা? মনে রাখবা, পালমোনারি ভেইন হচ্ছে 4টা। 4টা কীভাবে হইলো? প্রতিটা ফুসফুস থেকে 2টা পালমোনারি শিরা বাইর হবে, তাহলে 2টা ফুসফুস থেকে 2, 2, 4, তাহলে পালমোনারি ভেইনের সংখ্যা 2 ফুসফুস মিলে কটা? 4টা। কিন্তু পালমোনারি আর্টারি কটা ছিল? 2টা। ঠিক আছে, মনে থাকবে। পেঁচাই দিও না, পেঁচাই দিও না কিন্তু, যদিও এটা আসবে না তোমাদের বইতে পাবে নাই অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি অক্সিজেনযুক্ত রক্তগুলো কোথায় আসলো? বাম অ্যাট্রিয়াম আসলো। পরে বাম অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো কোথায় যাবে? বাম ভেন্ট্রিকলে যাবে, রাইট? বাম ভেন্ট্রিকলে যাবে। এখন ডান সাইডে দেখছিলাম যে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে লাংসে গেছে। এখন এই জায়গায় রক্ত আসছে, এখন আরেক জায়গায় যাইতে হবে না, কই যাবে? এইখান থেকেও আরেকটা বড় নালী বের হবে, একটা বড় নালী বের হবে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? এটা যাবে আমাদের দেহে। কোথায় যাবে? আমাদের দেহের মধ্যে যাবে। দেহের মধ্যে কি করবে? অক্সিজেনযুক্ত রক্তগুলা নিয়ে যাবে। অক্সিজেনযুক্ত রক্তগুলো আমাদের দেহে নিয়ে যাবে, অক্সিজেনযুক্ত রক্তগুলা দেহে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখন কথা হলো যে ভাই এইটার নাম কি? আগেরটার নাম ছিল পালমোনারি আর্টারি, কারণ এটা ফুসফুসে নিয়ে গেছে। ফুসফুস থেকে ব্যাক করছে কে? পালমোনারি শিরা, ফুসফুসীয় শিরা বা পালমোনারি, যাই হোক। তো এখন এখান থেকে আবার কে বাইর হইল? দেখো, আমাদের দেহটাকে আমরা সিস্টেম হিসেবে চিনি। যে অনেকে বলে যে সিস্টেম মানে কি? সিস্টেম বলতে বায়োলজির ভাষায় আমরা আমাদের দেহটাকে বুঝি। তো এই জন্য এইখান থেকে যে ধমনীটা বের হয়, এই ধমনীর অনেকগুলো নাম আছে, মানে জায়গা ভেদের নাম। মনে করো এখানে একটা নাম, এখানে কিছু শাখা প্রশাখা বের হবে, ওগুলো তোমাদের লাগবে না। এখান থেকে আরও অনেক শাখা প্রশাখা বের হয়, পুরা বডিতে ছড়ায় যাবে, একদম উপরের পার্ট, নিচের পার্ট, পুরা বডিতে বিভিন্ন ছোটো 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 ধমনী হয়ে যাবে। তো এইখান থেকে যে বড় ধমনীটা বের হবে সেটাকে আমরা কি বলি? মহাধমনী বলি। তুমি মহাধমনী বলতে পারো, বা আরও নাম আছে, আরও নাম আছে, সেটা হলো যে সিস্টেমিক অ্যাওর্টা। অ্যাওর্টা আর্টারি মানে হচ্ছে ধমনী, অ্যাওর্টা মানে হচ্ছে অনেক বড় ধমনী, আর আর্টারিউল মানে হচ্ছে ছোট ধমনী। ঠিক আছে, ভেইনের বেলায় ছিল যেমন বড় ভেইন মানে কি ভেনা কেভা, ওরকম ধমনীর বেলায় মনে করবে আর অ্যাওর্টা বড় ধমনী, সিস্টেমিক ধমনী।
তো পরে সিস্টেমিক ধমনী থেকে ওখানে অনেকগুলো ভাগ হয়, ডান সাইডে যায়, বাম সাইডে যায়, ওগুলো তোমাদের লাগবে না। মেডিকেলে গেলে কিন্তু সব একদম খোটায় খোটায় মুখস্থ করা লাগবে। একদম পরীক্ষায় হার্ট ধরলেই জিজ্ঞেস করবে যে এখান থেকে কী কী ব্রাঞ্চ বাইরে হয় বলো, কী কী শাখা প্রশাখা বাইরে হয় বলো, এটা বলবে। ফুসফুস হার্ট থেকে কত গুণ বড়? ফুসফুসের তো একটা সাইজ আছে, হ্যাঁ ভালোই বড়, প্রায় মানে নিজের চোখে দেখছি তো সেই আন্দাজে বলতেছি। হার্ট তো মনে করো যে এতটুকু ছোট, তো কল্পনা করলে প্রায় 3-4 গুণ বড়। মানে নিজের বাস্তব দেখা থেকে যেটা মনে হয় যে হার্ট হচ্ছে এতটুকু, এখন বয়স ভেদে একটু কম বেশি হয়। মনে করো হার্ট হচ্ছে এতটুকু, আমরা হচ্ছে এক হাত দিয়ে ধরতাম হার্টটাকে, কিন্তু ফুসফুস ধরার সময় এইভাবে ধরা লাগতো, মানে ভালোই বড় আছে। হ্যাঁ, তো তোমাদের বইয়ে কত দেওয়া আছে জানি না, বাট আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে 3 থেকে 4 গুণ বড়। ফুসফুস ভালোই বড়, এবং ফুসফুস একটু স্পঞ্জ টাইপের। মনে করো তোমার ফরমালিনে চুবানো থাকে তো ডেড বডির যে ফুসফুসটা, তা আমরা যখন ফুসফুসটা ধরতাম ভিতরে ফরমালিন থাকতো, তো যখন স্পঞ্জ চাপ দিলে ফরমালিনগুলো বাইরে হয়ে আসতো, এরপর হাত একদম জ্বলা শুরু করতে, বুঝছো? তো প্রথম দিকে অনেক কষ্ট হতো, ফরমালিন হচ্ছে অনেক ঝাঁজ, তারপর অনেক বাজে স্মেল। তো ফুসফুস যখন ধরতাম চোখ দিয়ে পানি বের হইতো এত ফরমালিনের ঝাঁজে। দেখা যেত যে ম্যাডামও কাঁদতেছে, যে ভাইবা নিচ্ছে, আমিও কাঁদতেছি, কাঁদতে কাঁদতে ভাইবা দিতেছি। খুবই হাস্যকর অবস্থা ছিল। তো কিছু করার নাই, ধরতে তো হবে, কারণ ফরমালিন না দিলে হচ্ছে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো ফুসফুসের ভিতরে মেনলি হচ্ছে বাতাস থাকে। এখন আমাদের যে ডেড বডি সেটার ফুসফুসের ভিতরে তার বাতাস নাই, কি আছে? ফরমালিন আছে, পানি টানি আছে। তো যখন চাপ দিলে ফস করে ফরমালিন বাইরে তো আমাদের, হ্যাঁ শ্বাস নেওয়ার সময় প্রশ্বাস বলি, শ্বাস নেওয়ার সময় প্রশ্বাস বলি। কোশ্চেনগুলো এখানে আসে না কেন? আমরা যখন শ্বাস নেই তখন ওটা হচ্ছে প্রশ্বাস, আর শ্বাস যখন ত্যাগ করি ওটা হচ্ছে নিঃশ্বাস। হ্যাঁ, বইয়ে মনে হয় নাই, যে কম্পেয়ার করে দেওয়া না অ্যাকচুয়ালি। তো কিছু কিছু কোশ্চেন ফেসবুক হচ্ছে আমাকে এখানে শো করে না, বুঝছো? হৃদয়ের প্যাচই মনের প্যাচ। ফরমালিন দিয়ে ভাইয়া কলেজের প্রাণীবিদ্যা ল্যাবে হিউম্যান বাচ্চা রাখে। এক্স্যাক্টলি, আমি যখন সেন্ট জোসেফে ছিলাম তখন দেখতাম যে ছোট ছোট জার আছে, তোমার জেলির যে জার না ওটার থেকে একটু বড়, ওই জারের মধ্যে দেখতাম ব্যাঙ আছে, তারপরে সমুদ্র তারা রাখছে, তারপরে আরও কী কী জানি রাখছিল। মানে অনেক সুন্দর সুন্দর স্পেসিমেন হচ্ছে ছিল, ওটাকে স্পেসিমেন বলা হয়। প্রায় 10টার মতো ছিল। তা আমরা যখন কলেজে থাকতে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আমাদের দেওয়া থাকতো যে এটাকে তুমি আইডেন্টিফাই করো যে এটা কিসের স্পেসিমেন, আর ওইটার 3-4টা বৈশিষ্ট্য লেখো। সময় দেওয়া থাকতো, ধরো 1-2 মিনিট সময় দেওয়া থাকতো। ইমোশনাল ভাইবা, এক্স্যাক্টলি। সিডনি, আচ্ছা। তো আমরা তো হারাই গেছিলাম, কই আসছিলাম? তো হ্যাঁ, দেখলাম মহাধমনী বের হয়, এটাকে তুমি সিস্টেমিক ধমনী বলতে পারো, অথবা এই জায়গাটা তো একটু বাঁকা, তো বাঁকা জায়গাকে বায়োলজি ভাষায় বলা হয় আর্চ বলা হয়। আর্চ, আর্চ মানে হচ্ছে ধনুকের মতো বাঁকা। তো এই জায়গাটাকে অনেক সময় আর্চ অফ অ্যাওর্টাও বলা হয়। মানে অ্যাওর্টা মানে ধমনী, মানে ধমনীর একটা বাঁকা জায়গা, এটা একটু ধনুকের মতো না বাঁকা জায়গাটা, এটাকে আসলে আর্চ অফ অ্যাওর্টাও বলে। তো এখান থেকে দেখবে অনেক ধরনের শাখা বের হয়, ক্যারোটিড ধমনী, ব্রাকিওসেফালিক শাখা, অনেক কিছু হয়, কমন ক্যারোটিড আর্টারি, তো ওগুলো লাগবে না। তো এখন যে জিনিসটা কি বাদ গেল, হ্যাঁ এখন হচ্ছে আমরা একটু রিক্যাপ করি, একটু রিভাইজ দিই। যে ফার্স্টে হলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলা সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে তোমার এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসলো। ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো ডান ভেন্ট্রিকলে গেল। ডান ভেন্ট্রিকল থেকে কি হলো, পালমোনারি ধমনীর মাধ্যমে লাংসে গেল। লাংসের মধ্যে গ্যাসের আদান প্রদান হইল। তখন অক্সিজেনযুক্ত রক্তগুলা পালমোনারি ভেইন বা শিরার মাধ্যমে কোথায় আসলো, বাম অ্যাট্রিয়ামে আসলো। বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলা বাম ভেন্ট্রিকলে গেল। বাম ভেন্ট্রিকল থেকে কোথায় গেল, মহাধমনী বা সিস্টেমিক ধমনীর মাধ্যমে সিস্টেমে চলে গেল, দেহে চলে গেল। তখন দেহে কি হয়, শ্বসন হয় না, দেহের কোষে শ্বসন হয়। সেই শ্বসনের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত যে রক্তগুলা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা, সেই রক্তগুলা আবার কি করে,
বডির নিচের পার্ট দিয়ে, অর্থাৎ আমাদের হার্টের যে নিচের পার্ট পা থেকে শুরু করে সেখান থেকে হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে, এবং বডি যে উপরের পার্ট সেই উপরের পার্টের দিয়ে কার্বনসযুক্ত রক্তগুলো সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আবার হচ্ছে ডান পাশে আসবে। ঠিক আছে, এই হচ্ছে পুরা সার্কেলটা। তো এখন আমাদের মধ্যে হচ্ছে আমরা মাঝে মাঝে দুষ্টামি করি, এখন রক্ত হচ্ছে মাঝে মাঝে দুষ্টামি করে। অ্যান্ড রক্ত হচ্ছে কীরকম দুষ্টামি করে? হ্যালো অল, হ্যালো রাফি। তো এখন রক্ত কীরকম দুষ্টামি করে, যে ধরো সুন্দর করে চুপচাপ যাচ্ছে, হঠাৎ করে পিছন দিকে যদি দৌড় দেয় তাই তো সমস্যা না, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই এখন রক্ত যেহেতু মনে করো এই যে ডান অ্যাট্রিয়াম থেকে যখন ডান ভেন্ট্রিকলে যাবে, তখন ডান ভেন্ট্রিকল থেকে যদি আবার উল্টা দিকে যায় তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, কারণ কি ব্লাড সবসময় ফ্লো হচ্ছে। তো এখন যদি কোনো কারণে উল্টা দিকে যায় তখন কিন্তু ব্লাড প্রেশারে উল্টাপাল্টা লেগে যাবে, হার্ট ঠিকমতো কাজ করতে পারবে না, তখন কিন্তু দেখা যাবে হার্টের বিভিন্ন রোগ দেখা দিবে, তার ব্লাড প্রেশার রেজ বাড়তে পারে। তো এই জন্য কি এখানে একটা দারোয়ান রাখা দরকার না? একটা দারোয়ান রাখা দরকার। তো এইখানে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে যে দারোয়ান থাকে তার হচ্ছে এরকম 3টা প্রজেকশন থাকে। কি থাকে? যে এরকম থাকে, এগুলোকে প্রজেকশন বলা হয়। প্রজেকশন মানে কি? যে এরকম উঁচু হয়ে আছে কিছু একটা, মানে এক মাথা হচ্ছে চিকন, আরেক মাথা হচ্ছে হার্টের সাথে লেগে আছে। তো কাস্প বলা হয়, কাস্প, এগুলোকে কাস্প বলা হয়। এখন 3টা কাস্প থাকে এখানে, এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ বলা হয়। কি বলা হয়? ট্রাই মানে 3টা, কাস্পিড মানে 3টা এরকম কাস্প থাকে। ট্রাইকাস্পিড ভালভ মানে হচ্ছে কি? কপাটিকা হচ্ছে এক ধরনের একমুখী দরজা। কেমন? মনে করো যে এটা হচ্ছে একটা রক্তনালী, তো মনে করো রক্ত এদিক দিয়ে আসতেছে, তো এখানে ধরো দরজা আছে, এখন রক্ত যখন দরজা দিয়ে ঢুকবে জাস্ট সে ঢুকতে পারবে, কিন্তু উল্টার দিকে যেতে চাইলে দরজা বন্ধ হয়ে যাবে। কী হবে? দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ভালভ বা কপাটিকা হচ্ছে এক ধরনের একমুখী দরজা। তো এই দরজার মধ্যে ধরো যে 3টা খণ্ডের মতো থাকে বা 3টা এরকম প্রজেকশন থাকে, তো সেগুলোকে আসলে কাস্প বা কাস্পিড বলা হয়। তো যেহেতু 3টা থাকে এবং এটা একটা কপাটিকা, এই জন্য আমরা কী বলবো? ট্রাইকাস্পিড ভালভ, অর্থাৎ 3 কাস্পিড সম্পন্ন কপাটিকা বা ভালভ। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি আসে যে ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ কই থাকে, তুমি সুন্দর করে লিখে দিবা ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে দুষ্টামি না করার জন্য বা দুষ্টামি প্রতিরোধ করার জন্য, যাতে ব্লাডটা ব্যাকফ্লো না হয়, মানে ব্লাডটা উল্টা দিকে না যায়। উল্টা দিকে মানে কি? যে ভেন্ট্রিকল থেকে উল্টা আর্টারি মানে অ্যাট্রিয়ামের দিকে যাবে, এটা যেন না হয় সেজন্য এখানে কি হয়? একটা দরজার মতো থাকে, সেটাকে ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ বলি বা ত্রিমাত্রিক কপাটিকা বলি, যে 3 দিক দিয়ে হচ্ছে ওরা ধরে রাখতেছে। না, এমবিবিএস শেষ হয় না। আই এম ক্লাস 10। বাহ, ভেরি গুড। হ্যাঁ, কৌশিক জালিকা থাকবে না কেন? তারপর যেখানে ধমনী আর শিরার কানেকশন, ওইখানে কৌশিক জালিকা আছে। মানে কৌশিক জালিকা হচ্ছে ধমনী আর শিরার যে কানেকশনের যে জায়গাটা, যে জাংশনটা, ওইটা। হাবিবা বলতেছে যে নর্মালি ফুসফুস হচ্ছে 700 থেকে 650 গ্রাম হয়ে থাকে, হার্ট হচ্ছে 250 থেকে 300 গ্রাম। হ্যাঁ, ওরকমই, মানে হার্টের থেকে তোমার হয়তো 3 গুণ বা 3.5 গুণ ওরকম। পিচ্চি বাচ্চাগুলো ল্যাবে আসে কোত্থেকে? তাই পিচ্চি আসে? কই দেখি না তো। ব্লাডগুলা স্কুলের গেদুমণিরা, আর ভালভ হচ্ছে গার্ড। এক্স্যাক্টলি। আরে অনন্ত দেখি ক্লাস 9। পিচ্চি বাচ্চা কোনগুলা? ল্যাবে পিচ্চি বাচ্চা আছে? দেখি না। ওগুলা হচ্ছে, ও মনে পড়ছে, ওগুলা তো তোমার ছোট ক্লাসের পোলাপান না, যে আজকে তোমাদের ল্যাবে নিয়ে যাবো চলো। না, এমবিবিএস কোনো স্পেসিফিক টপিকের উপরে হয় না। তোমার এমবিবিএসে হচ্ছে সব সাবজেক্ট পড়তে হয়। তো এমবিবিএস পাশ করার পরে তুমি যখন ডাক্তার হয়ে যাবা
তখন তুমি যে কোনো একটা লাইনে হচ্ছে মানে স্পেশালিস্ট হবা, মানে যে কোনো একটা লাইনে পড়বা। কেন অনেক রকম লাইন আছে, কেউ মেডিসিন পড়ে, কেউ সার্জারি পড়ে। এখন মেডিসিনের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, যে মাথা নিয়ে পড়বা, পেট নিয়ে পড়বা, নাকি হাত পা নিয়ে পড়বা, নাকি বাচ্চাদের মেডিসিন নিয়ে পড়বা। সার্জারির মধ্যে আবার অনেক ভাগ আছে, ঠিক আছে। তো এগুলো যেটা নিজের পছন্দ বা নিজের ফেভারেবল, মনে করো এমবিবিএস পড়লে তুমি বুঝতে পারবা যে তুমি কোন জিনিসটা ভালো পড়তে পারো বা কোন জিনিসটা তোমার পছন্দ। এখন তো বুঝতে পারবো না, কারণ এখন তো তুমি পড়তেছো না। তো এখন আবার জিজ্ঞেস করে না ভাই আপনি কোন দিকে যাবেন, কারণ আমি এখনো ঠিক করিনি। তো ঠিক আছে, যে আমরা কোথায় ছিলাম, ওকে সিস্টেমিক এয়ারটা, ওকে ভালভের মধ্যে ছিলাম। তাহলে ডান সাইডে আছে, বাম সাইডকে আমরা বাদ দিব। বাম সাইডে ভালভ দেওয়া দরকার না, বাম সাইডে দাঁড়ানো দরকার না, কারণ বাম সাইডে তো তোমার বাম ভেন্ট্রিকল থেকে বামের টাইম আবার দৌড় মারতে পারে। তো তখন আমরা কি করব, এইখানে একটা কপাটিকা দিয়ে দিব। তো এখন তুমি কিভাবে বুঝবা যে এটা ডান সাইডের কপাটিকা নাকি বাম সাইডের কপাটিকা? দেখো ডান সাইডে কিন্তু কাস্প 3টা ছিল, ট্রাইকাস্পিড ছিল, কিন্তু বাম পাশে মনে রাখবা এটা হচ্ছে বাইকাস্পিড, মানে 2টা থাকবে, 2টা কাস্প থাকবে। এটা হবে বাইকাস্পিড ভালভ বা বাইকাস্পিড কপাটিকা। এটা হচ্ছে আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা, মাইট্রাল ভালভ। মনে করবা বামের ব দিয়ে হচ্ছে বাইকাস্পিড, মা দিয়ে হচ্ছে মাইট্রাল, ঠিক আছে। অনেক সময় আসে যে মাইট্রাল কপাটিকা, তাহলে এখানে কি দ্বিমাত্রিক কপাটিকা, এটা ত্রিমাত্রিক কপাটিকা। প্রায় পেঁচায় ফেলা, তোমার মনে করবা যে বাম দিয়ে হচ্ছে বাইকাস্পিড, বাম পাশে থাকবে, শেষ, কোনো ঝামেলা নেই, মুখস্থ করার কিছু নাই। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এই কপাটিকাগুলা এই হার্টের সাথে কিভাবে লেগে থাকে, এটা একটা মজার জিনিস। সেটা হচ্ছে ধরো যে এটা হার্টের হচ্ছে ওয়াল, ভেন্ট্রিকলের প্রাচীর ধরো, ভেন্ট্রিকলের প্রাচীর ধরো। তো ধরো এটা হচ্ছে সেই ভালভটা বা কাস্প যেটা, আর এইগুলা ধরো ভেন্ট্রিকলের মাসেল, ভেন্ট্রিকলের মাসেল। এখন এই যে কাস্পিডগুলা ভেন্ট্রিকলের প্রাচীরের যে মাসেল সেটার সাথে যুক্ত থাকবে, সেটার সাথে কী হবে, যুক্ত থাকবে। তো এটা কীভাবে যুক্ত থাকে, এগুলা কিছু ছোট ছোট টেন্ডনের মতো, মানে একটা দড়ির মতো, মানে শক্ত দড়ি, বাট স্থিতিস্থাপকতা আছে, নাহলে তো তোমার দরজা বারবার বন্ধ হইতে পারবে না, খুলতে পারবে না, সবসময় এক জায়গায় থাকবে। তো এই যে যেসব টেন্ডনের মাধ্যমে, এটাও ধরো একটা ভালভগুলা হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটার সাথে লেগে থাকে, যে রশির মতো বা রজ্জুর মতো, সেগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি বা টেন্ডিনি, একটা বললেই হয় কর্ডি টেন্ডিনি। কর্ডি কথাটা আসছে কর্ড থেকে, CORD, কর্ড মানে হচ্ছে দড়ি বা রজ্জু, আর টেন্ডিনি কথাটা আসলে মানে টেন্ডনের সাথে যায়, তো কর্ডি টেন্ডিনি। তো এরকম কর্ডি টেন্ডিনির মাধ্যমে ভালভগুলা কি হয়, এই হৃৎপিণ্ডের মাসেলের সাথে যুক্ত থাকে, এবং এই মাসেলগুলাকে বলা হয় প্যাপিলারি মাসেল, প্যাপিলারি পেশি বা প্যাপিলারি মাসেল বলা হয়, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা, যে মেন কথা এই ভালভগুলা কিভাবে হৃৎপিণ্ডের সাথে লেগে থাকে। এরা হৃৎপিণ্ডের একটা মাংসের সাথে লেগে থাকে, মাংসটাকে বলি আমরা প্যাপিলারি মাসেল, মাসেল মানে কি পেশি, মাংসটাকে বলি হচ্ছে প্যাপিলারি মাসেল। এখন প্যাপিলারি মাসেলের সাথে কি ডিরেক্ট ওরা যুক্ত থাকে নাকি কোনো কিছু ওদেরকে ধরে রাখে? না, ডিরেক্ট যুক্ত থাকে না, ওদেরকে এরকম রশির মতো টেন্ডনের মতো জিনিস ধরে রাখে, এগুলোকে বলি আমরা কর্ডি টেন্ডিনি। কি বলি? কর্ডি টেন্ডিনি, ঠিক আছে। হ্যাঁ, HEC ক্লাস করে ফেললাম, ভেরি গুড। নিশামণি ওয়ালাইকুম আসসালাম, লেট করে ফেলছো অনেক। রাহাত বলতেছে এটা কি ইচ্ছা মতো চুজ করা যায় কি না? অ্যাকচুয়ালি রাহাত, তুমি ইচ্ছা মতো চুজ করতে পারবা, কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়ার চান্স পাইতে হবে। ধরো তুমি চাইলে যে আমি পেটের মেডিসিন বিশেষজ্ঞ হবো, যে পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক টেস্টিক হয় এগুলো ডাক্তার হবো, তো ওইটা তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার মেডিকেল হচ্ছে সবসময় পরীক্ষা হইতে থাকে, যে বলে না FCPS করে, MDA করে। তো FCPS তো তুমি ধরো তুমি চাইলে যে আমি মেডিসিনে আমার যে গ্যাস্ট্রিকের যে জিনিসপাতি আছে সেগুলোর উপর আমি FCPS করব, তখন তোমাকে পড়তে হবে, পড়ে অ্যাডমিশন দিতে হবে, অ্যাডমিশন দিয়ে চান্স পাইতে হবে।
চান্স না পেলে তো হবে না। এই জন্য মেডিকেলে সবসময় পড়াশোনার উপরে থাকতে হয়। তো যারা মেডিকেলে আসবা সবসময় পড়তে হবে, এই মেন্টালিটি নিয়ে আসবা, কারণ তোমার পাশ করার পরে ওই যে তোমার পছন্দের সাবজেক্টের জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, সবসময় পড়ার উপরে থাকতে হবে। অনেক কঠিন, মানে একদম সবসময় ডেডিকেশন নিয়ে থাকতে হয়, নাহলে কিন্তু পারা যায় না। সিনথিয়া বলতেছে হার্ট ফরমালিন থেকে হাতে নিলে হাত জ্বলে, আবার চোখেও পানি আসে। ফরমালিন হচ্ছে ক্ষতিকর বলতে কি, ধরো যে এখন যদি আমি ফরমালিনে ডুব দিই তাহলে তো আমার জন্য ক্ষতিকর। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে এটা আসলে কতটুকু ঘনত্ব আছে। এখন মোটামুটি দেখা যায় যে আমি যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ কিন্তু আমার চামড়া খসখসা হতে থাকবে। এখন এটা মনে করো যে একটা লেভেল পর্যন্ত আসছে যে তুমি এতক্ষণ ধরে রাখলে হয়তো তোমার ক্ষতি হবে না, কিন্তু ধরো তুমি একটানা সারাদিন ফরমালিন হাত চুবায় রাখছো, তখন তো ক্ষতি হয়ে যেতে পারে না, ক্ষতি হয়ে যেতে পারে, কারণ সব কিছুর একটা লিমিট থাকে এরকম। তাহলে আমরা এটুকু বুঝলাম যে প্যাপিলারি মাসেলের মাধ্যমে ভালভগুলো হচ্ছে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? কর্ডি টেন্ডিনের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, ওকে মনি, যাক ভালো লাগলো যে তুমি জানতে পেরেছো। ওকে, তো এখন গেল যে ভাইয়া ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার মাঝখানে দিছি, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকুলার মাঝখানে দিছি, আজান দিচ্ছে। তো এখন ডান এট্রিয়াম থেকে যে ভাই এই যে পালমোনারি ধমনী গেল, হ্যাঁ, তো এই জায়গায়ও তো রক্ত দুষ্টামি করে ব্যাক করতে পারে না, তাহলে এইখানে কি আরেকটা কপাটিকা দিব না? আরেকটা কপাটিকা দিব, এইখানেও কপাটিকা দিয়ে দিব, মানে ব্লাডকে দুষ্টামি করতে দেওয়া যাবে না। ঠিক আছে, তো ডান পাশে দিচ্ছেন ভাই, বাম পাশে দিবেন না? হ্যাঁ দিলাম, বাম পাশেও দিয়ে দিলাম। তা এখন কথা হলো যে ভাই এগুলোর নাম কি? এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে, ডান পাশে যেটা দিলাম, দেখো এদের কমন একটা নাম আছে। কমন নামটা হচ্ছে কি? সেমি লুনার, সেমি লুনার কপাটিকা বা সেমি লুনার ভালভ। ঠিক আছে, সেমি মানে কি? অর্ধ, অর্ধেক। আর লুনার মানে হচ্ছে চন্দ্র বা চাঁদ। তো এই জন্য এদেরকে, এরা দেখতে একটা মানে অর্ধেক চাঁদের মতো বাঁকা। মনে করো চাঁদ তো এরকম গোল, তখন আমি কেটে দিলাম, অর্ধেক চাঁদ হয়ে গেল না? অর্ধেক চাঁদ হয়ে গেল, তার মানে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা, অথবা আমরা কি বলি সেমি লুনার কপাটিকা। এটা হচ্ছে এই দুইটার সাধারণ নাম। যেমন এটা একটা মার্কার, এটা একটা মার্কার, সাধারণ নাম, কিন্তু আমি বললাম এটা নীল মার্কার, এটা লাল মার্কার, তাহলে আমি আলাদা করে ফেললাম জিনিসটা, এরকম আর কি। এখন ওরা কমন নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা বা অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এখন তুমি চিনবা কিভাবে, সেটা হচ্ছে কথা। চিনবা হচ্ছে, দেখো এইটাকে বলবা পালমোনারি, পালমোনারি সেমিলুনার কপাটিকা। কারণ কি? এটা ফুসফুসে যাচ্ছে। আর এইখানে যে সেমিলুনার কপাটিকা, এইটাকে তুমি বলবা অ্যাওর্টিক বলে, সিস্টেমিক বলে, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক মানে হচ্ছে এটা অ্যাওর্টা হয়ে সিস্টেমে চলে যাবে। সিস্টেমিক সেমিলুনারও বলে, অ্যাওর্টিক সেমিলুনারও বলে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা দুইটা আলাদা করব, এভাবে হচ্ছে আমরা দুইটা আলাদা করব। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা, একটা হচ্ছে অ্যাওর্টিক আর একটা হচ্ছে পালমোনার। দুইটাই সেমিলুনার, বাট একটা হচ্ছে পালমোনারিটা ডান সাইডে থাকবে, কারণ পালমোনার মানে ফুসফুস, ডান সাইডেটা তো ফুসফুসে যাচ্ছে। কিন্তু বাম সাইডেরটার সাথে কি ফুসফুসের কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নাই। শুধু কার কানেকশন আছে? ধমনির কানেকশন আছে, সিস্টেমের কানেকশন আছে। তো এই জন্য আমরা কি বলবো? এটাকে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা বলবো। ওকে ফাইন, গেল। কি লিখছো? আর ডেন্টাল এবং এমবিবিএস হচ্ছে আলাদা। তোমার মেডিকেল অ্যাডমিশন দুইটা হয়। মাস ডিস্টার্ব কেন হবে? আরে তোমার তো জানার আগ্রহ থাকলে আমার জন্য ভাল লাগে। আচ্ছা, তো রাহাত প্রশ্ন করছে যে ভাইয়া ডেন্টালে
যারা পড়ে তারা কি এমবিবিএস শেষ করে? না না, তোমার মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে দুইটা পরীক্ষা হয়, একটা হচ্ছে এমবিবিএস, একটা হচ্ছে ডেন্টাল পরীক্ষা। যেমন এমবিবিএস পরীক্ষা হয়ে গেছে এবং ডেন্টাল নিয়ে হচ্ছে টালবাহানা হচ্ছে, কবে হবে আল্লাহ জানে। আর ডেট দিছে একটা, এখন হইলেই হইল, আলাদা, দুইটা আলাদা। ডেন্টালে মেইনলি হচ্ছে যে বডির হাফ পোর্শন পড়তে হয়, আর এমবিবিএসে তোমাকে পুরাটা পড়তে হয়। ডেন্টাল হচ্ছে অর্ধেক বডি পড়তে হয় এবং এই মুখের পার্টটা হচ্ছে ভালো করে পড়তে হয়, ঠিক আছে। আর এমবিবিএস হচ্ছে তোমাকে পুরাটা পড়তে হবে। তো সাধারণত এমবিবিএস পরীক্ষাটা আগে হয়, এমবিবিএস পরীক্ষা হওয়ার প্রায় 20 দিন বা 1 মাস পরে সাধারণত ডেন্টাল পরীক্ষা হইতো, ঠিক আছে। যারা দেখা গেছে যে এমবিবিএসে ইচ্ছা কিন্তু চান্স পাচ্ছে না, তারা হচ্ছে ডেন্টালের জন্য প্রিপারেশন নেয়, হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, ডেন্টাল আসলে ডেন্টিস্ট বলে, বাট তারাও তো ডাক্তার, অ্যাকচুয়ালি তারাও তো ডাক্তার। কারণ ডেন্টিস্ট মানে যে শুধু দাঁত নিয়ে থাকবে এরকম নয়, যে বললাম না যে তোমার হাফ বডি পর্যন্ত কিন্তু তাদেরকে পড়াশোনা করতে হয়, হাফ বডি কিন্তু পড়তে হয় তাদেরকে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে দেখো তোমরা একটু চিন্তা করো, সব একটু মনোযোগ দাও, যে এই জায়গায় আমরা দেখলাম যে সব রক্ত হচ্ছে তোমার, আগে একটু বলে নি যে দেখো এই বাম সাইড থেকে রক্ত দেহে যাচ্ছে, দেহ থেকে আবার ডান সাইডে আসতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা কি সিস্টেমের আন্ডারে না, মানে আমাদের দেহের সাথে রিলেটেড, যে অক্সিজেনযুক্ত রক্ত দেহে যাচ্ছে আবার দেহ থেকে হার্টে আসতেছে। এই নিচের এই পার্টে কিন্তু ফুসফুসের কোনো কানেকশন নাই, এই জন্য রক্ত পরিবহনের এই পর্যায়টাকে বা এই অংশটাকে আমরা কি বলবো? সিস্টেমিক পরিবহন, সিস্টেমিক পরিবহন। ওকে, আর যখনই ফুসফুসে যাবে ফুসফুস থেকে আবার ব্যাক করবে, অর্থাৎ ফুসফুস রিলেটেড যে রাস্তাটা ওইটাকে বলা হয় পালমোনারি সংবহন, ঠিক আছে। দুইটা সংবহন, একটা হচ্ছে সিস্টেমিক, অর্থাৎ যতক্ষণ দেহের মধ্যে ঘোরাফেরা করবে ওটা সিস্টেমিক পরিবহনের আন্ডারে পড়বে। হ্যাঁ, সবগুলাই রক্ত পরিবহন, কিন্তু ধরো আমাদের চারপাশে সবই তো রাস্তা, কিন্তু আমরা বলি ভাই 10 নম্বর যাওয়ার রাস্তা কোনটা, ভাই বরিশাল যাওয়ার রাস্তা কোনটা, আলাদা করে বলি না, কাইন্ড অফ ওরকম, যে সবই রাস্তা, সবাই রক্ত নিয়ে যাবে, কিন্তু আমরা একটা আলাদা করে বলি যাতে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় ঝামেলা হয়েছে। তো যেটা দেহে যাবে দেহ থেকে আবার আসবে, যেখানে ফুসফুসের কোনো কাহিনী নেই, ওটা সিস্টেমিক পরিবহন। আর দেহ ছাড়া যে হার্ট এবং ফুসফুসের মধ্যে হচ্ছে গোপন আলাপ, ওটা হচ্ছে কি পালমোনারি সংবহন। ওকে, তো এখন একটা অন্যরকম জিনিস খেয়াল করো, যে এখানে যতগুলো রক্ত আসছে সবগুলা কি আমাদের বডি থেকে আসছে? না, বডিতে যাচ্ছে, কিন্তু হার্ট হয়েছে কি? হার্টও তো মানুষ, তাই না? এখন হার্টের যে তোমার মাসেল আছে, এই যে হার্টের যে মাসেলগুলা, এই মাসেলের মধ্যে কি রক্ত নাই? হার্টের কি নিজের রক্ত লাগে না? তোমার কি হার্টকে অবহেলা করে ফেলে দিবা? তোমার হার্টের কি কোনো মায়া দয়া নাই? ওদের কি কোনো মন নাই? তুমি হৃৎপিণ্ডে কি কোনো দাম দিবা না? তো হার্টের মধ্যেও যেগুলো তো হার্টের মাসেল, তো হার্টের মাসেলের মধ্যেও তো তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন থাকে, ওগুলা কে নিয়ে যাবে? ওগুলা নিয়ে যেতে হবে না? হার্টের যে মাসেল, হার্টের যে কার্বন ডাইঅক্সাইড, তো এই যে হার্টের কার্বন ডাইঅক্সাইডগুলা কি হয়, কোথায় আসবে? দুনিয়ার যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সবই ডান সাইডে আসবে। অর্থাৎ এই যে হার্টের মাসেলের মধ্যে যে হার্টের মায়োকার্ডিয়াম যেটা বলা হয়, মায়ো মানে মাসেল, তো হার্টের যে মায়োকার্ডিয়াম সেখান থেকে রক্তগুলা, মনে করো ধরলাম এটা মায়োকার্ডিয়াম, ধরো এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা সেগুলা কোথায় আসবে? ডান এট্রিয়ামে আসবে। কোথায় আসবে? ডান এট্রিয়ামে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা। তারপর তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা আবার পিউরিফাই হয়ে বিশুদ্ধ হয়ে বাম পাশে আসবে। তারপর বাম পাশ থেকে যখন মহাধমনীটা বের হবে, মহাধমনী বের হবে, তখন এই মহাধমনীর গোড়ার মধ্যে কিছু ছোট ছোট ধমনী বের হয়, ওই ধমনীগুলো কি করে? এই হার্টের মাসেলের মধ্যে অক্সিজেন দেয়। দেখছো, আমরা কিন্তু হার্ট নিয়ে কথা বলছি, যে হার্টের নিজের কার্বন ডাইঅক্সাইডগুলো কোথায় যায়? ডান এট্রিয়ামে যায়। এতক্ষণ তো শুধু দেহের কথা বললাম, এখন আমি হার্টের নিজের কথা বলছি,
যে হার্টের নিজের কার্বন যুক্ত যে রক্তগুলা সেগুলো হচ্ছে ডান এট্রিয়ামে যায়, এবং হার্টের যে নিজের যে মাসেল সেখানেও অক্সিজেন প্রয়োজন হয়, কারণ হার্ট তো পাম্প করতে হয়, শক্তি লাগে না। তো ওইটাও হচ্ছে কিন্তু এই যে মহাধমনী থেকে বিভিন্ন শাখা প্রশাখা হয়, বিভিন্ন ধমনী হয়, সেগুলো কি করে হার্টের নিজের মাসেলের মধ্যে অক্সিজেন দেয়। তাহলে এখন একটু জানা দরকার না যে কারা এই কাজ করে। ডেন্টালেরটা একটু আগে শেষ হয়, 1 বছর আগে শেষ হয়। এমবিবিএসে তোমার 5-6 বছর লাগে, ডেন্টালে দেখা যায় 1 বছর আগে শেষ হয়েছে। এই জন্য ডেন্টিস্ট হলে মানে তাড়াতাড়ি হওয়া যায় আর কি। তো এখন একটু জানা দরকার না যে কাদের কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে। তো মনে রাখবা যে হার্টের যে মাসেল, এই মাসেল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা কার মাধ্যমে আসবে হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে। কিসের মাধ্যমে আসবে? করোনারি সাইনাসের মাধ্যমে হচ্ছে আসবে। করোনারি সাইনাস, কথা হচ্ছে ভাই করোনারি সাইনাস কী জিনিস? দেখো, করোনারি কথাটা আসছে করোনা থেকে। এখন তোমরা ভাবো যে ভাইয়া করোনা থেকে কীভাবে আসছে? করোনা তো একটা ভাইরাস। অ্যাকচুয়ালি করোনা তো আর ভাইরাস নাম দিছে, এটা কারণ আছে। করোনা কথাটার মানে হচ্ছে তোমার মুকুট বা ক্রাউন বলা হয়, মুকুট। আর সাইনাস মানে হচ্ছে গহ্বর বা ক্যাভিটি। এখন মনে করো হার্টের যে মায়োকার্ডিয়াম বা হার্টের যে মাসেল, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা ছোট ছোট শিরার মাধ্যমে আসবে। ছোট ছোট শিরার মাধ্যমে বড় একটা শিরা তৈরি করবে। সেই বড় শিরাটাকে বলা হয় করোনারি সাইনাস। করোনারি সাইনাস। তোমার হার্টের যে নিজের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা সেগুলো কি করে ছোট ছোট ধমনির মাধ্যমে আসে, সবগুলা ধমনী মিলে একটা বড় ধমনী তৈরি করে, সেটাকে করোনারি সাইনাস বলে। এখন সাইনাস মানে ক্যাভিটি, মানে হচ্ছে বড় একটা গোল। আর করোনারি ভাই কেন বলছে? কারণ করোনা মানে হচ্ছে মুকুট। এখন মুকুট কে পরে? রাজা পরে। এখন রাজার কাজ কি? যে সব প্রজাকে হচ্ছে সুরক্ষা দেওয়া, চারপাশে রাজ্যটাকে আগলে রাখা। তো এখন এই যে করোনারি শিরা, করোনারি ভেইন, করোনারি আর্টারি, করোনারি সাইনাস, এই জিনিসগুলা পুরাটা কি করে মানে হার্টের চারপাশে থাকে। মানে ওদের কাজ হচ্ছে হার্টটাকে দেখভাল করা, হার্টের যে নিজের যে রক্ত সেগুলা নিয়ে কাজ করা। তাহলে অনেকটা রাজার মতো কাজ করতেছে না, যে পুরো রাজ্যটাকে দেখে রাখতেছে। তো এই জন্য এই জিনিস হার্টের যে ধমনী শিরা, ওগুলা শুরুতে হচ্ছে করোনারি লাগাইতে হয়। কারণ করোনারি মানে হচ্ছে যে করোনা মানে হচ্ছে মুকুট হচ্ছে রাজা পরে। তো ওই সেন্স থেকে যে করোনারি যে শিরা বা ধমনীগুলা, বা যে ধমনীগুলা শিরাগুলা হার্টের চারপাশে হচ্ছে দেখে রাখতেছে, হার্টের নিজের হচ্ছে রক্ত সাপ্লাই কাজ করতেছে, তারা হচ্ছে হার্টের রাজার মতো কাজ করতেছে। তো এই জন্য এটাকে বলা হয় কি করোনারি কথাটা ইউজ করা হয়। করোনারি ধমনী, করোনারি শিরা, করোনারি সাইনাস। তো এই যে ছোট ছোট শিরাগুলা, হার্টের শিরাগুলা কি করে? এগুলোকে করোনারি ভেইন বলা হয়। করোনারি শিরা। তো ছোট ছোট করোনারি ভেইনগুলো কি করে? সব একসাথে হয়ে কী হয়? করোনারি সাইনাস তৈরি করে। এখন তোমার কথা হচ্ছে ভাই করোনারি সাইনাস থাকে কই? করোনারি সাইনাসটা থাকে হচ্ছে তোমার হার্টের বাম পাশে পেছন দিকে। মনে করো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার যে জয়েন্ট আছে না, এই জয়েন্টের পেছন দিকে। আমি তোমার তো হার্ট নিয়ে দেখাইতে পারতেছি না আমি। তো এটার মনে রাখবা, এটার পেছন দিকে থাকে, পেছনের সারফেসে থাকে। তো থাকে হচ্ছে পেছনের সারফেসে, কিন্তু ওই মায়োকার্ডিয়াম থেকে রক্ত নিয়ে এসে ও হার্টের ভিতর দিয়ে এইখানে এসে ওপেন হয়। এইখানে এসে শিকড়ে হার্টের যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলা এইখানে হচ্ছে দিবে, বুঝছো? এটা হচ্ছে করোনারি সাইনাস। তো এখন মজার ব্যাপার হচ্ছে এই যে করোনারি সাইনাস আইসা যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো এখানে দিল, এই রক্তগুলোও কি আবার করোনারি সাইনাসের ভিতরে ব্যাক করতে পারে না? তাহলে এখানে কি কপাটিকা লাগবে না? কপাটিকা লাগবে। তো এইখানেও হচ্ছে আরেকটা কপাটিকা আছে, এখানেও হচ্ছে আরেকটা কপাটিকা আছে, এখানেও একটা কপাটিকা আছে। যে করোনারি সাইনাস যেখানে মুক্ত হচ্ছে এবং ডান এট্রিয়াম, এই জায়গাটাতেও একটা কপাটিকা আছে। সেই কপাটিকাকে আমরা কি বলি? করোনারি কপাটিকা। কি বলি? করোনারি কপাটিকা। আমি তো দেখাইতে পারতেছি না তোমাদেরকে, সো একটু জেনে রাখো। করোনারি
কপাটিকা, বা এটার আরেকটা নাম আছে থিবেসিয়ান। এটা থিবেসিয়ান নামক একজন আবিষ্কার করেন, কার্ডিওলজিস্ট। থিবেসিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। তাহলে পরীক্ষা যদি আসে যে করোনারি কপাটিকা কোথায় থাকে, তাহলে বলবা করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে যে কপাটিকা, সেখানে করোনারি কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মনে থাকবে, বুঝছো সবাই? রানী কই রাজার, ও রানী নাই, আসলে রাজার হচ্ছে রানী নাই। এমবিবিএস করতে মোট কত ইয়ার লাগে? এখন মোটামুটি 5 বছর পড়াশোনা করতে হয়, আর 1 বছর হচ্ছে ইন্টার্নি করতে হয় আর কি। 5 বছর পড়াশোনা করবা। মোট কতটি কপাটিকা আছে? মোটামুটি 6টার মতন আছে, মোটামুটি 6টার মতন আছে, আরও টুকটাক ছোট থাকতে পারে। আসলে হার্টের কপাটিকা বললে একটু অন্যরকম লাগে, কারণ কপাটিকাগুলো কিন্তু ধমনীতে থাকে, শিরাতে থাকে। এমনি হার্টের হচ্ছে এখানে তুমি 2টা পাবা, কিন্তু পালমোনারি ধমনী, এটা তো ধমনী, আসলে এটা হার্টের আন্ডারে ধরতে পারো। ওইভাবে আসলে বলে না যে হার্টে আসলে টোটাল কয়টা কপাটিকা আছে। ছুটি হচ্ছে হয়ে যাবে, একটু শেষের দিকে আসি। তো এইটা আর কি তোমরা আই হোপ বুঝতে পারছো। যে আরেকবার একটু দেখো যে কী কী লিখলাম, যে থিবেসিয়ানটা কী, আসলে থিবেসিয়ানটা কী। তো শুধু হার্টের যদি জেনুইনলি বলো, তাহলে হচ্ছে এই 2টাকে বলাটাই বেটার। হ্যাঁ, এই 2টাকে বলাটাই বেটার। তো আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, ইন্টার্ন সহ হচ্ছে তোমার 6 থেকে 6.5 বছর, হিউজ সময়, হিউজ সময়। এই জন্য হচ্ছে সবাই আসলে ডাক্তার হতে চায় না, স্পেশালি ছেলেরা, কারণ আগে আগে সবাই ইনকাম করতে হয় আর কি। এই জন্য মেডিকেলে মেয়ে অনেক বেশি, কারণ ছেলেদের দেখা যায় যে আমাদের দেশে একটু বেশি মানে ফ্যামিলির হাল ধরতে হয় আর কি। মানে আমি কাউকে ছোটো করতেছি না, জাস্ট মানে বলতেছি যে আমাদের দেশে কীভাবে দেখা হয় জিনিসটাকে, যে ছেলেরা দেখা যায় যে একটু তাড়াতাড়ি ইনকাম করতে চায়। এই জন্য দেখা যায় সবাই মানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাইডে বেশি দৌড়াদৌড়ি করে, আর মেয়েরা হচ্ছে একটু বেশি পড়তে পারে। তো এটা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত, বা সবাই বলে যে মেয়েদের ধৈর্য অনেক বেশি। ডাক্তারিতে কিন্তু তোমার ধৈর্য এবং পড়াটা অনেক বেশি হইতে হয়। এই জন্য দেখা যায় যে মানে মেয়েরা ডাক্তারিতে বেশি আসে, ছেলেরা একটু ফাঁকিবাজ করে। তো ছেলেরা হচ্ছে মেডিকেলে কম। আমরা যখন নতুন মেডিকেলে যাই প্রত্যেকবার এরকম হয় যে ছেলে অনেক কম হয়। আর যেমন আমাদের ক্লাসে ছেলে 19 জন, মেয়ে হচ্ছে 33 জন, এরকম প্রত্যেক ব্যাচেই হচ্ছে এরকম হয়। তো কইছিলাম আরেকটা বাকি আছে, যে দেখো আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা হচ্ছে যে তোমার ইনফিরিয়র যে ভেনা ক্যাভা এবং ডান এট্রিয়াম, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং ডান এট্রিয়াম, এই জায়গাটাতে আরেকটা কপাটিকা আছে, সেটাকে বলা হয় ইউস্টেশিয়ান। কই লিখব? ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে? ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং ডান এট্রিয়ামের মাঝখানে হচ্ছে এই কপাটিকাটা থাকে। এই যে তোমার এমসিকিউর জন্য কিন্তু কোন কপাটিকা কোথায় থাকে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এগুলো প্রায় আসে, পরীক্ষাতে এগুলো প্রায় আসে। না রে ভাই, টানাটানি করে না, করে না। ডাক্তারি পড়া, মুখস্থ বিদ্যা অনেক পড়তে হয়, অনেক পড়তে হয়। টানাটানি ওই শুরুর দিকে একটু হয়, পরে সবাই যে যার মতো। ডেন্টালদের ইন্টার্ন আছে। হ্যাঁ, ইন্টার্নি তো করতে হয় আর কি। ইন্টার্নি মানে কি, তুমি প্র্যাকটিস করতেছো, এটা একটা জবের মতো, একটা স্যালারি। ইন্টার্নিতে কিন্তু স্যালারি থাকে, বুঝছো? তো 5 বছর পড়াশোনা করে তুমি হচ্ছে যে একদম একটা প্রফেশনাল লাইফ লিড করবা। ইন্টার্নিটা কিন্তু একটা জব, হ্যাঁ, ওটা কিন্তু কোনো স্টুডেন্টের কিছু না। ওই টাইম তোমাকে একদম প্রফেশনালি সব কাজ করতে হয়। তো ওটা করলে তোমার একটা প্র্যাকটিস হবে। ইন্টার্নিটা অনেকেরই করতে হয়। হ্যাঁ, ইন্টার্নি আছে, ইন্টার্নি করতে হয়। তাইপুর ছেলেটা খালি টানাটানি নিয়ে থাকে।
তো ঠিক আছে, আজকে হচ্ছে এখানে শেষ করতে হচ্ছে। তো আই হোপ যে তোমাদের হার্টের কোনো কনফিউশন নাই, আই হোপ মোটামুটি বলতে পারছি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে আবার। তো দোয়া করো যাতে দ্রুত ফ্রি হই এবং দ্রুত হচ্ছে ক্লাস নেই। তো পুরো টাইম জুড়ে যারা ছিলা তোমরা ইনশাল্লাহ লাভবান হবা। তোমরা হচ্ছে ক্লাসটা দেখছো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবা এবং এটা কিন্তু রিভাইজ দিও। আর ক্লাসে যদি টুকটাক নতুন কিছু জেনে থাকো ওটা হচ্ছে একটু বইয়ে লিখে রাখো, ঠিক আছে? আমি কিন্তু বইয়ের বাইরে হচ্ছে কিছুই বলি নাই, বইয়ে কিন্তু সবই আছে, বুঝছো? তো আজকে ছুটি আর কি। ম্যাথসরা তো আসলে ডাক্তার না, ম্যাথসটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি, যে ওনারা কিন্তু ডাক্তার না, ওনারা হচ্ছে ডাক্তারদের একটা হেল্পিং হ্যান্ডের মতো আর কি। তবে ম্যাথসেরও পরীক্ষা হয়, তা আমরা হচ্ছে অনেককে হচ্ছে ডাক্তার মনে করি, বাট তা আসলে ডাক্তার না, তা কিন্তু একটা ম্যাথস আর কি। তো ঠিক আছে, ডিং ডিং ঘন্টা বেজে গেছে। তো সবাই হচ্ছে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। বাই বাই। হ্যাঁ, যোগ করা যাবে, যাবে যাবে।